বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা প্রতিবেদন পড়ব। আজকের প্রতিবেদনটা বাংলাদেশের প্রচলিত কর্মমুখী শিক্ষার হালচাল নিয়ে। আজকের এই প্রতিবেদনে বেশ কিছু তথ্য উঠে এসেছে। তার মধ্যে আমাদের বর্তমান দেশে আসলে কারিগরি শিক্ষাটা বা বিজ্ঞান ভিত্তিক যে কর্মমুখী শিক্ষার কথা বলি, এই শিক্ষাটার অবস্থাটা বর্তমানে কিরকম? এই শিক্ষাটা বর্তমানে আমাদের দেশের অবস্থার সাথে বাইরের কিছু দেশের তুলনা করা হয়েছে। আমরা এই অবস্থাটার আসলে উন্নয়ন করলে আমাদের লাভটা কি? প্লাস এর পাশাপাশি দেশের এই যে established কিছু প্রতিষ্ঠান আছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে, সেই প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা কিরকম? এছাড়াও তথ্যবহুল বেশ কিছু ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে কয়েকটা সেগমেন্টে ভাগ করে। প্রথমত আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর কথা, তারপরে আমাদের দেশে কর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থানের কিছু কথা বলা আছে। এর পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থাটা কিরকম সেটার কথা বলা আছে। কারিগরি শিক্ষা ব্যবস্থায় নারী পুরুষের ব্যাপারটা কিরকম আছে, অংশগ্রহণ কিরকম আছে সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। তো বিসিএস বা লিখিত পরীক্ষার জন্য আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ হবে, কেননা এই ধরনের প্রশ্ন তো প্রায়ই আসে পরীক্ষায়। তো আপনারা কিছু তথ্য এখান থেকে নিতে পারেন চাইলে। প্রতিবেদনটা লিখেছেন ডক্টর আব্দুল হাসনাত মোহাম্মদ শামীম। আচ্ছা, তো স্যার প্রতিবেদনে প্রথমত যেটা বলেছে যে আমাদের দেশের, এখানে আমি কয়েকটা সেগমেন্ট বললাম না, তার মধ্যে প্রথম এইটা যে আমাদের দেশে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোর অবস্থাটা কিরকম। তো আমাদের দেশে যে কর্মমুখী এবং বিজ্ঞান নির্ভর যে শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন জেলায় বলি প্রতিষ্ঠা করা হয়েছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমরা নাম শুনি না, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বা কৃষিক্ষেত্র জন্য কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি উন্নয়নের জন্য, এবং টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। দেখেন এগুলা ডিরেক্ট কর্মমুখী বিশ্ববিদ্যালয়, তাই না? তো কিন্তু দেখা যায় যে ইদানিং একটা প্র্যাকটিস স্যারের মতে, যে এই সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজ্ঞান বা প্রযুক্তি বা কৃষির ক্ষেত্রে বেশি দাপট দেখানো হচ্ছে বা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কলা এবং মানবিক শাখাগুলোতে। এবং দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয়ের যে মেইন দায়িত্ব চলে যায়, সেই দায়িত্বটা আলটিমেটলি কলা বা সাহিত্য অনুষদের ব্যক্তিদের হাতে চলে যায়। তো দেখা যায় তখন বিজ্ঞান ভিত্তিক গুরুত্বটা আসলে অত বেশি পায় না স্যারের মতে এখানে। যে ফলে বাংলাদেশে দেখা যায় কর্মমুখী শিক্ষার বিস্তারে যে প্রাথমিক সুযোগ সৃষ্টি হওয়ার কথা তা শুরুতেই থমকে দাঁড়িয়ে যায়। এর কারণ হচ্ছে, যেটা মূল কারণ, যে প্রতিষ্ঠানগুলো যেই লক্ষ্যে গড়ে তোলা সেই লক্ষ্য সাধন না হয়ে প্রতিষ্ঠানগুলো অন্য লক্ষ্যের দিকে চলে যাচ্ছে। এটা গেল আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো থাকে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয় বা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, সেই ক্ষেত্রে। এবার আসি যে আমাদের দেশে আসলে কর্মমুখী শিক্ষার কিছু চিত্র স্যার এখানে তুলে ধরেছে। দেখেন খুব স্বল্প খরচে আমাদের দেশের যে পলিটেকনিক গুলো আছে না, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট গুলো, তারা কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, অটোমোবাইল এর উপরে একটা স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুইটাই কোর্স তারা চালু করা রয়েছে, মানে এই দুইটা কোর্সেরই ব্যবস্থা রয়েছে আর কি। এবং শুধু শুধু যে সরকারি প্রতিষ্ঠান তা না, বেসরকারি উদ্যোগও জেলা পর্যায়ে এই ধরনের কি প্রতিষ্ঠান, কারিগরি প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেখান থেকে, বা এনজিও তে, সেখান থেকে আসলে কারিগরি জ্ঞান এবং প্রশিক্ষণ গ্রহণের একটা ভালো সুযোগ রয়েছে। একটা ব্যাপার খেয়াল করবেন, আমাদের দেশে কিন্তু অনেক, মানে একটা কর্মসংস্থানের সুযোগ সেখানে কোথায় আছে জানেন? এই যে কম্পিউটার রিপেয়ারিং মেকানিক বা মোটর মেকানিক বা অটোমোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে প্রচুর লোক আসলে মানুষ কাজ পাচ্ছে। তো আমাদের কিন্তু এটা আসলে একটা লক্ষ্য হওয়া উচিত যে এই সকল সেক্টর গুলোকে টার্গেট করে। কিছুদিন আগে আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বললেন যে নার্সিং এর কথা, যে আমাদের দেশে বেশি বেশি করে নার্সিং কলেজ প্রতিষ্ঠা করুন। সেখান থেকে নার্স আসলে আমাদের প্রতিটা হাসপাতালে যেমন নার্স দরকার আছে, বাইরের দেশেও কিন্তু নার্স দরকার আছে, এবং এই পেশায় মানুষ প্রবেশ করতেছে খুব কম। তো দেখেন আমাদের আসলে একটা কর্মকে টার্গেট করে সেই হিসেবে যদি আমরা মানে মানুষ প্রস্তুত করতে পারি, লোকবল প্রস্তুত করতে পারি, তাহলে তো আমাদের কাজটা, মানে কর্মক্ষেত্রটার জন্য আসলে আমাদের নিজেদের যেমন সুবিধা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার সুবিধা, আর্থিক ভাবেও অনেক সুবিধা রয়েছে সেখানে। বেকারত্বটা দূর হয়ে যাবে তাইলে। তো এই যে কম্পিউটার রিপেয়ারিং মেকানিক বলি, মোটর মেকানিক বলি বা অটোমোবাইল মেকানিক বলি, এই ধরনের কাজে আমাদের কি সুদক্ষ করে তাদেরকে গড়ে তুলতে পারি আমরা। এবং এই বিষয়গুলো কেন? কারণ আমরা যাতে একটা বিষয়ভিত্তিক, যেটা বললাম যে একটা টার্গেট করে বিষয়ভিত্তিক, পেশাভিত্তিক আমরা যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করা। ঠিক আছে? এতে দেখা যাবে কি যে মানসম্পন্ন কর্মমুখী আসলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে। এছাড়াও যেমন আমাদের বস্ত্র শিল্প আছে, আমরা বস্ত্র শিল্পতে কিন্তু অনেক কর্মী আছে, কিন্তু কতজন দক্ষ থাকে? বা আমাদের সূচি শিল্প বলি, জাহাজ শিল্প বলি, চিনিকল বলি, ইস্পাত বলি, সেখানে বেশিরভাগই দেখা যায় অদক্ষ মানুষ ঢোকে। কেন? আমরা তো এই ধরনের প্রতিষ্ঠান করতে পারি যেখানে তাদেরকে, মানে প্রাইমারি শিক্ষাটা সেখানে দেওয়া হবে, হাতে কলমে বেশ কিছু শিক্ষা দেওয়া হবে, তাহলে তো আসলে কাজের দক্ষতাও অনেক বেশি বৃদ্ধি পায়। এবং বাইরে যদি আমরা লোকবল রপ্তানি করি সেক্ষেত্রেও সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সৃষ্টি করতে পারে। আচ্ছা,
একদিকে যেমন দেশের অভ্যন্তরীণ শিল্পের বিকাশের ক্ষেত্রে এটা মৌলিক ভূমিকা রাখতে পারে, তেমনি ভাবে এই যে বিদেশেও আমাদের ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, বৈদেশিক মুদ্রা অর্জনে খুব হেল্প করবে আর কি। এবার আসি যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের মেইন চালিকা শক্তি কিন্তু প্রবাসীরা। দেখেন আমাদের দেশে প্রায় 1,30,00,000-এর মতো, এই সংখ্যাটা আসলে একজ্যাক্ট কত মানে এই যে এখানে দেখলাম 1,30,00,000, কোথাও 1,55,00,000, এরকম একটু ভেরি করে, মানে সঠিক ডাটাটা একটু দেখতে হবে। তো এখানে 1,30,00,000-এর মতো বলা আছে যে প্রবাসীর সংখ্যা। আচ্ছা, তো 1,30,00,000-এর তো পরিবার আছে, তো দেখা যায় যে প্রায় 5 কোটি মানুষ প্রত্যক্ষভাবে কিন্তু কি তাদের যে আয়ের মাধ্যমে উপকৃত হচ্ছে। এখন দেখেন চাকরি দানের ক্ষেত্রে হরহামেশাই প্রশ্ন ওঠে, এরা কি দক্ষ না অদক্ষ? এটা নিঃসন্দেহ যে এদের একটা বড় অংশ অদক্ষ, কেননা তারা আসলে দেশে এরকম কাজ টাজ পায় না, পরে তো বিদেশে অনেকে চলে যায়, তাই না, টাকা পয়সা ম্যানেজ করে, কিন্তু দেখা যায় আসলে কারিগরি শিক্ষাটা বা জ্ঞানটা তারা নেয় না। এতে সমস্যা কি হয় জানেন? এতে সমস্যা যে দেশে কাজ করতে যায় ওই দেশে গিয়ে দেখে যে অন্যান্য অনেক শিক্ষিত এবং দক্ষ শ্রমিকদের তুলনায় আমাদের দেশের প্রবাসীরা কম দুর্বল, বেতন পায় কম, পারিশ্রমিক পায় কম, সুযোগ সুবিধা কম পায়, সবই কম পাচ্ছে, যেহেতু তারা দক্ষ না, অত বেশি কাজ শিখতে হয়, তাই না? তাহলে আমরা কেন আগের থেকে সে একটা পদক্ষেপ নেই না? এটা কিন্তু অনেকেই বলে আসে, ঠিক না? আচ্ছা, কারিগরি শিক্ষায় তাদের শিক্ষিত করতে গেলে করা গেলে আর কি জনশক্তি রপ্তানি খাতে বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আসলেই তো তাই। তখন দেখা যাবে কারো বেতন যদি এখন হয় 50,000, সেক্ষেত্রে তার বেতন 1,00,000 হয়ে যাবে। কারো বেতন 30,000 হলে 60,000 বেতন পাবে। কেননা সে যদি দক্ষ হয়, সার্টিফিকেট নিতে পারে এভাবে, এবং অবশ্যই সার্টিফিকেটের একটা ভ্যালু থাকতে হবে। ওই ভুলচুল সার্টিফিকেট দিলে কিন্তু আসলে সমস্যা, হ্যাঁ? তো যাই হোক, এবার আসি যে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রযুক্তিগত ও টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী বর্তমানে সক্ষম অংশকে সরকারি উদ্যোগে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা অতি জরুরি। আসলে যারা এই প্রযুক্তিগত বা টেকনিক্যালে শিক্ষিত, যেমন অনেকে পলিটেকনিক থেকে পাশ করে বের হয়ে গেছে, এখনো চাকরি পাচ্ছে না, অনেকে সরকারি চাকরির পেছনে ছুটছে। সরকারি যদি উদ্যোগ নিয়ে আসলে তাদেরকে, যে তারা তো দক্ষ আসলে অনেকদিন, 4-5 বছর বা 3-4 বছর তারা পড়াশোনা করেছে, এবং সেক্ষেত্রে তারা যেহেতু ভোকেশনাল বা পলিটেকনিক্যালে হাতে কলমে শিক্ষাটা বেশি গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বাইরের দেশে যদি সরকারি উদ্যোগে পাঠানো যায়, তাহলে সেটা কিন্তু আরো আমাদের জন্য ফলপ্রসূ হবে। আচ্ছা, এবার আসি যে বাংলাদেশে প্রতি বছর দেখেন শ্রম বাজারে 20 থেকে 22 লাখ লোক প্রবেশ করে শ্রম বাজারে। কতজনেরই বা চাকরি হচ্ছে? অনেক অংশ বিদেশ চলে যাচ্ছে, তাই না? তো এদের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে কারিগরি দক্ষতাটা খুবই নগণ্য। তো কারিগরি দক্ষতা যদি নগণ্য হয়, এই কারিগরি দক্ষতা নগণ্য হওয়ার কারণটা একটু অনুসন্ধান করা যাক যে কেন এটা নগণ্য। প্রথম নগণ্য হওয়ার কারণ হচ্ছে এই যেকোনো কাজকে আসলে ছোট করে দেখার একটা প্রবণতা আমাদের তরুণদের মাঝে বা যুব সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। কারিগরি যে শিক্ষাটা, এই শিক্ষাটা অবজ্ঞার বিষয় বেশি মূল্যায়িত হয়। আমি একটা বাস্তব উদাহরণ দিই। আমাদের স্কুলে দেখা যায় কি ভোকেশনাল যে শিক্ষাটা আর কি, যে স্টুডেন্ট গুলো আসলে অত বেশি আহ, কাজের মানে পড়াশোনা বেশি একটা করে না, বা যাদের পাশ করতে অসুবিধা হবে পরীক্ষায়, তাদেরকে না ধরে স্যাররা বলে তোরা ভোকেশনালে ভর্তি হয়ে যা, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আছে। তো দেখেন সেখানে দরকার হচ্ছে একটু আরো বেশি দক্ষ ছেলেমেলে। তো সেখানে মানে কাদেরকে দেওয়া হচ্ছে? যারা পরীক্ষায় পাশ করতে পারবে না তাদেরকে ধরে ধরে দেওয়া হচ্ছে। তো প্রথমেই তো শিক্ষা মানে স্কুল পর্যায়ে তো সেটাকে অবজ্ঞার ক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেটা আসলে উন্নয়ন কিভাবে হবে, তাই না? তো এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আসলে পরিবর্তন করা দরকার। এবার আসি যে কারিগরি শিক্ষা গ্রহণকারী যে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে, যারা কারিগরি শিক্ষা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে যদি আমরা প্রচার করতে পারি, তাদের কথাটা যদি সবার কাছে তুলে ধরতে পারি, আমরা তো পোস্টারে অনেক নেতাদের ছবি দিই, হ্যাঁ, আমরা যদি যারা এরকম সাকসেস করেছে তাদের কথাটা ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার করতে পারি, তখন তো মানুষ আসলে জনসচেতন হবে। যেমন এমন হতো যে একজন ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আগে তো অনেক বাসায় বাড়ি টাড়ি করতো, অনেক কিছু করতো, তো সবার মুখে মুখে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের সুনাম অনেক বেশি রয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখলো বিসিএস ক্যাডার হতে পারলে অনেক দাম, অনেক কিছু। এখন বিসিএস ক্যাডার একটা ট্যাগ হয়ে গেছে, সরকারি চাকরি একটা এরকম মানে সকলের কাছে একটা সোনার হরিণের মতো মনে হয়েছে। তো যদি এই পলিটেকনিক থেকে বা ভোকেশনাল থেকে পড়ে বা টেকনিক্যাল শিক্ষাগুলো গ্রহণ করে কেউ জীবনে সাকসেসফুল করে এবং তার কথাগুলো যদি প্রচার করা যায়, তাদেরকে যদি প্রচার করা যায়, তাহলে তো মানুষের মনে এটার প্রতিও কি একটা আকাঙ্ক্ষা জন্মাবে, তাই না? তখন আইডল হিসেবে আসলে মর্যাদা পাবে, তেমনি ভাবে কারিগরি শিক্ষার প্রতি মানুষ শ্রদ্ধাশীল এবং শতপ্রণোদিত হয়ে উঠবে আর কি। ঠিক আছে, এবার আসি যে আমি বললাম না বাইরের দেশের সাথে তুলনা করা হয়েছে, দেখেন শিল্পোন্নত দেশগুলোতে দেখা যায় কি জনসংখ্যার প্রায় 60% কাছাকাছি দক্ষ ও অতি দক্ষ জনসংখ্যা। জার্মানিতে 73%, জাপানে 63%, সিঙ্গাপুরে 65%, অস্ট্রেলিয়া 60%,
দেখেন চীনে 55%, কোরিয়ায় 50, মালয়েশিয়ায় 46%। কত বেশি পরিমাণে তাদের দক্ষ লোক। অথচ আমাদের দেশে দেখানো হয়েছে যে 38%, কিন্তু বাস্তবে আসলে সেটা 14%-র মতো। মানে কত কম। এই 60% শিল্পোন্নত তার 4 ভাগের 1 ভাগও না আমাদের দেশে না, তারও কম। তো এই সংখ্যাটা তো আসলে নিতান্তই খুবই কম, যে এত দক্ষ শ্রমিক আসলে বা দক্ষ মানুষ কত কম আর কি সে অনুযায়ী। তো দেখা যায় যে বিদেশের আমরা যে জনশক্তি রপ্তানি করি সেক্ষেত্রেও কিন্তু কি এই দক্ষতাটা অনেক গুরুত্বপূর্ণ। এবার আসি যে এই ব্যাপারে আসলে সরকার কি পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত, বা বিগত সরকার বলি তার আগে বলি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখা যায় 2018 সালের বোর্ডের তথ্য মতে দেশে কারিগরি যে শিক্ষার্থীর হার ওটা মাত্র 14%। 2020 সালে সেটা 20% হয়েছে এবং আশা করা যায় 2030 সালে যাতে 30% হয়। তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে, এটা একটা ভালো। কিন্তু এই সংখ্যাগুলো কি আসলে সঠিক কিনা? যেমন এই যে বাংলাদেশের যেই শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, সেই ব্যুরোর মতে আসলে যে এটি মূলত 8.44%। খুব শকিং, তাই না? যে বাস্তবে যেটা বলা হচ্ছে সেটার সাথে বাস্তবতাটা আসলে কতটা পার্থক্য দেখা যাচ্ছে। ঠিক আছে? দুইটা ডেটার মধ্যে কত পার্থক্য। তো জানি না আসলে এক্সাক্ট কত, কিন্তু সংখ্যাটা যে নিতান্ত কম তা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, এই কারিগরি শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কেমন আছে? বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 6,865টি, যার মধ্যে সরকারি আছে 866টি আর বেসরকারি আছে 5,999টি। ঠিক আছে? আচ্ছা, তো শিক্ষার্থী প্রায় 10,67,484 জন এবং এখানে 6 মাস মেয়াদী বিভিন্ন শর্ট কোর্স রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই কোর্সের আয়তদিন 2,600 ট্রেনিং সেন্টার আছে। তো এগুলো ছিল ডেটা যে আমাদের আসলে কারিগরি শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো কিরকম আছে। তো দেখা যায় এই সকল প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও নারী শিক্ষার্থী যেমন কম, নারী ট্রেনারও কম, নারী শিক্ষকও কম। হ্যাঁ, মানে নারীরা এই ক্ষেত্রে একটু পিছিয়ে আছে। শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় 24.76% নারী। ঠিক আছে? তো আবার শিক্ষকের ক্ষেত্রে দেখা যায় 20.505% হচ্ছে নারী। ঠিক আছে? 50,000 শিক্ষকের মধ্যে প্রায় 10,000-এর মতো নারী আছে আর কি। এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কারিগরি শিক্ষা অধ্যয়ন করে এমন শিক্ষার্থীর সংখ্যা 14%। কারিগরি শিক্ষার অধীনে 2,617টি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ রয়েছে। যদিও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কারিগরি শিক্ষার আওতায় এগুলো পড়ে না। তার মানে শিক্ষার ক্ষেত্রে মানদণ্ডটা তো খুব গুরুত্বপূর্ণ। এটা যদি ফেসিলিটি গুলো ঠিক মতো দেয়া না থাকে তাহলে তো আসলে যতই প্রতিষ্ঠান গড়ে তুলি না কেন কাজের কাজ তো কিছু হবে না, তাই না? আমাদের একটা সরকারি ইনস্টিটিউট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স। তার শিক্ষকেরা অধিকাংশই খণ্ডকালীন এবং চুক্তিভিত্তিক। তো একজন খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক শিক্ষকরা আসলে কতটাই বা ডেডিকেটেড হবে সেই ব্যাপারে, তাই না? তো এক্ষেত্রে এগুলোকে আরেকটু ঢেলে সাজিয়ে গড়ে তুলতে হবে। এই প্রতিষ্ঠানগুলো বাস্তবতা কোনো আশাবাদী হওয়ার তথ্য দেয় না। এর মাধ্যমে বোঝা যায় বর্তমানে কর্মমুখী শিক্ষার যে হালচাল তাতে আমাদের পাড়ি দিতে হবে অনেকটা পথ। আসলে আমরা অনেকটা পিছিয়ে আছি। কেননা অভিজ্ঞতার অভাব আছে, ট্রেনিং এর অভাব আছে। এই সকল মিলে আমরা শুধু প্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, তার তো আসলে সঠিক পরিচালনা দরকার। তো স্যার এখানে আরেকটা জিনিস আহ্বান করেছে যে আমরা কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে না? সেক্ষেত্রে একটু আহ্বান করতে পারি। সেগুলাকে একটা ভূমিকা রাখতে পারি। কিভাবে? কেননা দেখা যায় সেই সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কারিগরি শিক্ষার প্রতিও অনেকটা আগ্রহী। তো সেক্ষেত্রে সরকার যদি চেষ্টা করে যে তাদের এই আগ্রহটাকে কাজে লাগিয়ে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারে তাহলে তো জনশক্তিতে কনভার্ট করা যাবে তাদেরকে। শুধু বিশ্ববিদ্যালয়ে করলাম বা শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাজুয়েট তৈরি করলাম কিন্তু কাজের কেউ করলাম না, তাহলে তো আসলে আমাদের লাভ নেই আলটিমেটলি। তো এইটা যদি করতে না পারি তাহলে সেটা হবে কি সরকারের চরম ব্যর্থতা। তো যাই হোক, স্যার সর্বশেষ যেটা বলেছেন যে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো জনগোষ্ঠী গড়ে তোলার প্রয়াসে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে। সেখানে কর্মমুখী, জীবনমুখী নানা বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা, বিভিন্ন অংশীজনের সুমতি, কাজের ক্ষেত্রে সবার আন্তরিকতা একান্ত কাম্য। প্রতিটা সেক্টরের থেকে সহায়তা মিললে বাংলাদেশের কর্মমুখী শিক্ষার প্রসারের একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের সুযোগ রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে। তো স্যার এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আহ্বান করেছে। তো যাই হোক, আমাদের দেশের আসলে বর্তমানে বেকারত্ব যে একটা বিশাল সমস্যা, হ্যাঁ, এটা সমাধানের জন্য আমাদের আসলে যুগোপযোগী ভাবে কর্মমুখী শিক্ষা বা বাস্তবমুখী শিক্ষাগুলোর ব্যাপারে আরো বেশি জোরদার করা উচিত। তাহলে দেখা যাবে যে একটা আমূল পরিবর্তন এসেছে দেশে। ধন্যবাদ সবাইকে।